তাহলে আমাদের সেল নিয়ে রইলো বাকি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সঙ্গে ডাইরেক্টলি সেল ডিভিশনে টুক করে ঢুকে যাবো, ঠিক আছে? কারণ নিউক্লিয়াস পড়তে পড়তেই সেল ডিভিশনে ঢোকা যায়। ভালো করে ঠান্ডা মাথায় মন দিয়ে শুনবে, হ্যাঁ। নিউক্লিয়াস, তার আগে কেউ বাকি থাকলো না তো? মাইক্রোবডিস, হাফ লাইনের মাইক্রোবডিস, ও আর কি বলবো, ঠিক আছে? এখানে তাও দেওয়াও নাই আবার, হ্যাঁ। These are membrane-bound minute vesicles that contain various enzymes. Minute vesicle-like structure. সেই জন্য কি সেল অর্গানেল বলাটা ঠিক হবে না ডাইরেক্টলি। মাইক্রোবডিজ এর মধ্যে পারক্সিজম, গ্লাইঅক্সিজম আর স্পেরোজোম তিনটে রয়েছে। গ্লাইঅক্সিজম, পারক্সিজম আর স্পেরোজোম। তো স্পেরোজোম, দেখো, গ্লাইঅক্সিজম যেখানে ওই গ্লাইকোসাইডেশন করায় আর কি, মানে অক্সিজোম, জোম মানে স্ট্রাকচার, অক্সি মানে অক্সিডেশন, হ্যাঁ। তাহলে গ্লাইঅক্সিডেশন পদ্ধতি চালায়, পারক্সিডেশন পদ্ধতি চালায় পারক্সিজম, ঠিক আছে। আর স্পেরোজোম অ্যাকচুয়ালি যে লাইসোজোম, সেই লাইসোজোম তো অ্যানিমাল সেলে আছে, প্ল্যান্ট সেলে তো নাই। আর প্ল্যান্ট সেলে লাইসোজোমের পরিবর্তে আছে স্পেরোজোম, মানে স্পেরোজোম হলো প্ল্যান্ট সেলের লাইসোজোম। বোঝা গেল? এই ডিটেলস আমি একটু দিয়ে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ। দরকার হলে ডিটেলস একটু দিয়ে দেবো আমি, হ্যাঁ। যাই মডিফাই করে দিয়ে দেবো, তাহলে এখানে একটু লিখে নেবে, তাহলে হয়ে যাবে, হ্যাঁ। মাইক্রোবডিজ নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে না যেহেতু আমাদের, ঠিক আছে। নিউক্লিয়াস দেখো, ভালো করে মন দিয়ে শুনবে, নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস পড়াতে পড়াতে আমরা চলে যাব ক্রোমোজোম, ক্রোমোজোম পড়াতে পড়াতে চলে যাব সেল ডিভিশনে, ঠিক আছে। গোটাটা ঘেঁটে পড়াবো, হ্যাঁ। দেখো, বেসিক জিনিসগুলো আগে বলি আমরা, তারপরে আমরা আস্তে আস্তে এনসিআরটি তে যাব। নিউক্লিয়াস, ব্রেন অফ দ্য সেল, তাই তো? তাহলে সেই নিউক্লিয়াসকে যদি আমরা বড় করে দেখি একটু, গোল হতেই হবে এমন কোনো মানে নেই, নিউক্লিয়াসে গোল হবেই এমন কোনো অর্থ নাই। একটা সেলে জেনারেলি একটা নিউক্লিয়াস থাকে, অনেক সেলে দেখা যাচ্ছে নিউক্লিয়াস নেই, অনেক সেলে ডাবল বা মাল্টিপল নিউক্লিয়াস রয়েছে। তাহলে এক্সেপশনাল গুলো আমাকে জানতে হবে। ম্যাচিওর আরবিসি তে নেই, এবং প্লেটলেট অনুচক্রিকায় নেই, ঠিক আছে। ইম্যাচিওর আরবিসি তে আছে, ম্যাচিওর আরবিসি তে নেই, তাও মানুষের, সবার নয়, মানুষের, ঠিক আছে। আচ্ছা, প্রচুর নিউক্লিয়াস থাকতে পারে এমন জায়গা অনেক রয়েছে, যেমন হার্ট মাসেলে রয়েছে একাধিক নিউক্লিয়াস, রয়েছে ভাউকেরিয়া বলে অ্যালগি, তত রয়েছে একাধিক নিউক্লিয়াস। বহু উদ্ভিদ, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষকে সিনোসাইট আর সিনোসাইটিয়াম বলা হয়, আমরা জানি। নিউক্লিয়াস পড়তে গেলে যে কোনো বোর্ডের বইয়ে, আমরা যে কোনো বোর্ড এর বইয়ে আমরা দেখবো প্রচুর টার্ম আছে। যেমন ধরো অ্যাম্ফি নিউক্লিয়াস, হেমি নিউক্লিয়াস, ঠিক আছে। দু একটা বলে দিই, জাস্ট ছোট ছোট করে দু একটা বলে দিই। ধরো হেমি নিউক্লিয়াস, হেমি মানে অর্ধেক, তার মানে যখন আমরা স্পার্ম বা এগ বলছি না, তখন বলছি হেমি নিউক্লিয়াস। এই যে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কন্টেন্ট আছে, তাহলে তার আগে আমাকে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কনসেপ্ট আনতে হবে, হ্যাঁ। আমরা বলেছি সেল টেলিভিশন একসঙ্গে চলছে, তো যতক্ষণ টাইম লাগে আমরা এখানে দেবো, হ্যাঁ, দিয়ে গোটাটা কমপ্লিট করবো। দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে একদম 22 নম্বর, তারপর ধরো এক্স, এই টোটাল সেটটাকে বলি আমরা হ্যাপ্লয়েড, তাই না? এই সেটটি যখন দুটো থাকে তখন আমরা 2n বলি, যখন তিনটে থাকবে তখন 3n বলবো, চারটে থাকলে 4n বলবো। আর এই গোটা এই যে n, 2n, 3n, 4n, 5n, এই যে কেসগুলো, এগুলোকে বলা হয় প্লয়েডি লেভেল, প্লয়েডি লেভেল। আমরা জেনারেলি আমাদের ক্ষেত্রে n আর 2n দেখি, জেনারেলি কেন সবসময় n আর 2n দেখি। এবং যখন আমরা ওই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লডিং প্ল্যান্টসে যাই তখন 3n ও দেখতে পাই। আবার যখন ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশনে যায় তখন কিন্তু 6n ও দেখি আমরা, না, হেক্সাপ্লয়েড, প্লয়েডি লেভেল আমরা ওখানে দেখেছি। কারণ ওখানে পলিপ্লয়েড ব্রিডিং বলে একটা ব্রিডিং থাকে, পলিপ্লয়েড ব্রিডিং। হুম, সেটা আমাদের এই রিসেন্ট সিলেবাসে বাদ গিয়েছিল বলে হয়তো অতটা মাথায় আসছে না, হ্যাঁ। যাই হোক, মানে সেখানে এই এন এর সংখ্যাটা বাড়তে পারে, মানে প্লয়েডি লেভেলটা বাড়তে পারে। তাহলে একটা বিষয় আমরা জানলাম যে এই গোটা সেটটাকে এন বলা হয়,
এই সেটটার যত মাল্টিপল তত এন। কোনো কনফিউশন নেই? আচ্ছা, এবার যখন ধরো সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে, মানে সরি, যখন এই হ্যাপ্লয়েড রয়েছে, মানে স্পার্ম বা এগের ক্ষেত্রে যখন আমরা বলি, তখন তো আমরা হ্যাপ্লয়েড আঁকি, এন আঁকি, তখন সেটাকে হেমি বলা হচ্ছে। তাহলে অ্যাম্ফি মানে আমরা বুঝতেই পারছি যখন দুটো একসঙ্গে থাকছে। এইবার অ্যাম্ফিটার কেসটা আবার একটু আলাদা হয়। সেটা হলো যে যদি দুটো আলাদা, বলা যায় মায়ের থেকে আর বাবার থেকে এসছে, তাহলে আলাদাই হবে, সেক্ষেত্রে ডাইরেক্টলি অ্যাম্ফি এনসিআরটি তে নেই, সুতরাং এ নিয়ে বেশি ঘেঁটে লাভ নাই, ঠিক আছে। যেমন ধরো মাইক্রো নিউক্লিয়াস, তাহলে আমরা জানি অনেক সময় একটা ছোট নিউক্লিয়াস থাকে, একটা বড় নিউক্লিয়াস থাকে, তখন মাইক্রো ম্যাক্রো বলা হয়। যেমন প্যারামেসিয়ামের ক্ষেত্রে, প্যারামেসিয়ার ক্ষেত্রে একটা ছোট নিউক্লিয়াস থাকে, একটা বড় নিউক্লিয়াস থাকে। এই ছোট নিউক্লিয়াস যেটা, সেটা মাইক্রো বলার অপেক্ষা রাখে না, আর ম্যাক্রো। তাহলে প্যারামেসিয়ামের মাইক্রোটা কি? এটাই হলো এদের জেনেটিক মেটেরিয়াল, মানে এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস বলতে যা বুঝি সেইটা। তাহলে জেনেটিক মেটেরিয়াল এটা। আর ম্যাক্রোটা কি করে? ফর মেটাবলিজম। এর সঙ্গে জেনেটিক মেটেরিয়ালের কোনো সম্পর্ক নাই। মানে এই নিউক্লিয়াসটা যেটা ম্যাক্রো নিউক্লিয়াস প্যারামেসিয়ামের জন্য, এটার সঙ্গে কোনো জেনেটিক্যাল সম্পর্ক নাই। এটা শুধুই মাত্র সেলের মধ্যে যে সমস্ত রাসায়নিক প্রক্রিয়া ঘটে চলেছে, যেটাকে আমরা এক কথায় মেটাবলিজম বলি বা বিপাক বলি বাংলাতে, সেই মেটাবলিজমের জন্য আছে এই ম্যাক্রোটা। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে মাইক্রো ম্যাক্রো নিউক্লিয়াসের কনসেপ্ট আছে। আবার যখন রিপ্রোডাকশন পড়লে দুদিন আগে ক্লাস 12-এ, তখন প্রো নিউক্লিয়াসের কনসেপ্ট এসছে। প্রো নিউক্লিয়াস এখন বোঝাতে পারবো না, কারণ রিপ্রোডাকশনে না গেলে প্রো নিউক্লিয়াস বোঝানো খুব হ্যাপা, ঠিক আছে। তো ওই এগের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল না, মেটাফেজে আটকে বসেছিল, তারপরে স্পার্মের নিউক্লিয়াস যখন ঢুকলো, সে অ্যানাফেজ টেলোফেজ কমপ্লিট করলো, দিয়ে প্রো নিউক্লিয়াসে কনভার্ট হলো। তাহলে একটা স্পার্ম থেকে যখন ঢুকলো ভেতরে, সেটাও প্রো নিউক্লিয়াস, আর একটা ফিমেল যখন নিউক্লিয়াস কনভার্ট হলো, মানে টোটাল হ্যাপ্লয়েড সেট এলো, তখন সেটা প্রো নিউক্লিয়াস বিফোর ফিউশন, ওটাকে প্রো নিউক্লিয়াস বলা হয়। এই ধরনের টার্ম কিন্তু আমরা পাবো, পরীক্ষায় পাবো না হয়তো, কারণ ডাইরেক্টলি, কারণ যেহেতু এনসিআরটি তে সেরকম করে নেই, সেই জন্য এই টার্মগুলো আমরা জাস্ট নিউক্লিয়াস যেহেতু শুরু করছি বলে রাখলাম। এবার দেখো, সেল ডিভিশনে আমরা বলেছি নিউক্লিয়াসকে সেল ডিভিশনের মধ্যে ধরে নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, সেরকম ভাবে আমরা ব্যাপারটা ভাবছি। যখন আমরা সেল ডিভিশন করব, আমরা জানি তিন রকমের সেল ডিভিশন হয়, মাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এবার যখন আমরা মাইটোসিস পড়ি, তখন আমরা অ্যাকচুয়ালি একটা সেল সাইকেলের জাস্ট একটা জায়গাকে পড়ি, যেটাকে আমরা এম ফেজ অর ডিভিশনাল ফেজ বলি। এটা বাকি যে জায়গাগুলো পড়ে রইলো সেটাকে ইন্টারফেজ বলা হয়, যেখানে গ্যাপ 1 বা গ্রোথ 1, যেখানে গ্যাপ এস বা সিনথেসিস, আর গ্যাপ 2 বা গ্রোথ 2। এই হলো একটা সেল সাইকেল। এটাকে পাই চার্টে দেখানো হচ্ছে, কিন্তু এই গোটা জায়গাটাকে 24 ঘন্টার সেল সাইকেল হিসাবে দেখানো হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি 24 ঘন্টার রেশিওতে পাই চার্ট দেখানো নাই আমাদের সুবিধার্থে, কারণ ওই জায়গাটা এত ছোট হয়ে যাবে যে ওখানে কিছু বোঝাতে পারবো না। বোঝা গেল? একটা হিউম্যান বিংস এর ক্ষেত্রে টোটাল 24 ঘন্টা টাইম লাগে একটা সেল সাইকেলে। তার মধ্যে 10 ঘন্টা কাটায় মোটামুটি জি1-এ, 9 ঘন্টায় কাটায় মোটামুটি এস ফেজে, 19 হয়ে গেল। 4 ঘন্টা কাটায় মোটামুটি জি2-তে, আর 1 ঘন্টা কাটায় মাত্র এম ফেজে। ওকে, এই হলো এদের ডিউরেশন। একটা হিউম্যান সেল বডির মধ্যে 24 ঘন্টা টাইম লাগায় ডিভিশনে, কিন্তু যদি কালচার মিডিয়ামে কালচার করি তাহলে 18 ঘন্টার মতো টাইম লাগে। কালচার মিডিয়ামে কম লাগে। কালচার মিডিয়ামে কখন হিউম্যান সেলকে গ্রোথ করাতে হয়? যখন আমরা ক্যান্সার কিনা ডিটেক্ট করি, তাই না? যখন আমরা ক্যান্সার কিনা ডিটেক্ট করি তখন, তাই না? মানে বায়োপসি টেস্ট করতে দেওয়া হয় যখন, না? টার্মটা শুনেছি আমরা, বায়োপসি টেস্ট। তো বায়োপসি টেস্ট আর কিছুই করা হয় না, শুধু সেল ডিভিশন করে দেখা হয়। সেল ডিভিশন রেট কি আছে? ধরো 18 ঘন্টা একবার ডিভাইড করার কথা, তাহলে আমি যদি ধরো, সেলের তো আর গুণে দেওয়া যাবে না, মেজারমেন্টে দিতে হবে, সেই মেজারমেন্টের ডবল হওয়ার কথা 18 ঘন্টা পর। কালচার মিডিয়ামে
সেই কালচার মিডিয়ামে যতটা সেল ভলিউম দিয়েছি সেটা এক্স্যাক্টলি ডবল হবে 18 ঘন্টায়। এখন দেখা গেলো 8 ঘন্টায় ডবল হয়ে গেছে, তো ক্যান্সার আস। দেখা গেলো 18 ঘন্টাতে হচ্ছে, ক্যান্সার আসবে। দেখা গেলো 15 ঘন্টায় হচ্ছে, তাহলে ক্যান্সার স্টেজ আসবে, ক্যান্সার স্টেজ আসবে। বোঝা গেল? এইভাবে ডিটেক্ট করা হয়। বায়োপসি টেস্ট করতে কতক্ষণ টাইম লাগে? আমি ধরো আমাদের বডির যে কোনো পোর্শন, এতটুকু মাংস যদি কেটে বাদ যায়, অ্যাপেন্ডিক্স হতে পারে, যে কোনো তিলও যদি কেটে বাদ দেয় কোনো ডাক্তারবাবু, তাহলে ডাক্তারবাবু বলুক না বলুক আমাদের নিজেদের দায়িত্বে ওটাকে বায়োপসি টেস্ট করাবো। ডাক্তারবাবু চাইবো আমাকে দিন, আমার মেটেরিয়ালটা দিন, আমি এটাকে নিয়ে গিয়ে আমার দায়িত্বে কোনো ল্যাবে দেবো, আমি বায়োপসি টেস্ট করাবো। ঠিক আছে? ডাক্তারবাবু বলুক আর না বলুক, এটা করানো উচিত। কারণ যে কোনো বডি পার্ট কেটে বাদ দেওয়া, সেটাকে অবশ্যই দেখে নেওয়া উচিত বায়োপসি টেস্টের মাধ্যমে, যে তার রেট অফ সেল ডিভিশন কি আছে। যদি না দেখি, তাহলে যদি ক্যান্সারাস হয়ে থাকে, ডাক্তারবাবু যদি ব্যাপারটাকে না গুরুত্ব দেয় আর কি, অনেক সময় তো গুরুত্ব দেয় না, কারণ ডাক্তারবাবু তো একটা পেশেন্ট নয়, গাদা পেশেন্ট, অনেক সময় ওভারলুক করে ফেলতে পারে কোনো বিষয়ে। ঠিক আছে? তো ওটাকে করতে হয়। এবার খুব সিম্পল ব্যাপার, 18 ঘন্টায় সেল ডিভিশন হয়, তাতে কম কম টাইমে যদি সেল ডিভিশন করছে, তাহলে সেটা ক্যান্সারাস প্রপার্টি দেখাচ্ছে। বোঝা গেল? একটা সেল কি সবসময় ডিভিশন করে? অবভিয়াসলি করে না। সবসময় যদি ডিভিশন করতো তাহলে কি হতো? আজকে আমার ওজন 60 কিলো, কালকে ওজন আমার 120 কিলো, তারপর দিন 240 কিলো। হ্যাঁ, এটাই তো হলো। আমি নার্ভ সেলকে যদি বাদও দিই, তাতেও তো ওভারঅল মোটামুটি একই জিনিস আসবে না? তাহলে প্রত্যেক দিন 24 ঘন্টায় আমার ওজন ডবল হয়ে যেত। তার মানে রেগুলার সেল ডিভিশন হয় না। সেল ডিভিশন কখন হয়? যখন দরকার পড়ে। যখন দরকার পড়ে তখন ডিভিশন হয়, নাহলে ডিভিশন করে না। কি করে তারা তখন? তখন তারা G0 ভেজে বসে থাকে। G0 জায়গা নিয়ে অনেক কনফিউশন আছে, আমরা ক্লিয়ার করবো সেল ডিভিশনে গিয়ে। হ্যাঁ, G0 গিয়ে বসে থাকে, এখানে দেবো না, এখানে দেবো না, এখানে দেবো, অনেক কনফিউশন আছে। আমি বলে দেবো, তোমরা বুঝে বলবে যে কোথায় দেওয়া উচিত। ঠিক আছে? তারপরে আবার এনসিইআরটি কে দেখতে হবে। হ্যাঁ, আদতে আমরা যাই বুঝাই না কেন, শেষমেশ আমরা ওই গীতা, বাইবেল, কোরআন যাই বলি না কেন, তাকে ধরেই চলতে হবে। সে যেখানে দেওয়া আছে সেখানে দিতে হবে, কোনো উপায় নেই। কিন্তু দেওয়া উচিত কোথায় সেটাও বলবো। ঠিক আছে? আচ্ছা, এই সাইকেলটা কখন চলবে? যখন দরকার আছে, সেল ডিভিশন যখন দরকার আছে। তার মানে ধরো একটা মানুষের ক্ষেত্রে, ধরো সে ডেভেলপমেন্টাল ফেজে আছে, একটা বাচ্চা ছেলে, তার রেগুলার সেল ডিভিশন চলছে, নো ডাউট। যখন সে ম্যাচুরিটিতে বোর্ডে পৌঁছে গেল, ধরো তার 20 বছর 21 বছর বয়স হয়ে গেল, তারপর তো আর সেল ডিভিশন হবে না তার। জেনারেলি সেল ডিভিশন হবে না, দু একটা জায়গা বাদ দিয়ে। যেমন বোন ম্যারো, যেখানে রেগুলার ওয়েতে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট তৈরি করতে হয়, চলবে, সমানে চলবে, মৃত্যুর দিন পর্যন্ত চলবে, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। কারণ বোন ম্যারোতে রেগুলার বেসিসে হবে, এবং তাই জন্য আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট তৈরি হবে। তাহলে ওটা তো সারা জীবন করতে হবে। আবার এমনও জায়গা রয়েছে যে কোনোদিন সেল ডিভিশন করবে না, নার্ভ সেল, সবাই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ছি, নার্ভ সেল কোনোদিন ডিভাইড করবে না। আর বাকি যারা রইলো, তারা প্রয়োজনে করবে। এবার ধরে নিলাম একটা বাচ্চা ছেলে, সে বড় হয়ে গেছে, তার যে গ্রোথ ফ্রোথ যা হবার হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে আলোচনা করছি। ধরো আমাকেই ধরো, ধরো এই জায়গাটায় সেল এখন ডিভাইড কেন করতে যাবে? কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তা যতক্ষণ না পর্যন্ত আমি এখানে পড়ে গেলাম, যে ছাল চামড়া গুটিয়ে নিল, ততক্ষণ তোর দরকার নাই। হ্যাঁ, বলতে পারো গ্রীষ্মকালে হয়তো সেল ড্রাই হয়ে গেল, উপর উপর কিছু মরে গেল, যেমন খুশকি টুসকি হয়, তেমন তো এখানেও হয়, আমরা অনেক সময় দেখতে পাই, দেখতে পাই না। এটা ডিপেন্ড করছে সেলের ময়েশ্চার কেমন আছে, সেলটা কেমন ময়েশ্চার রয়েছে, সিবিসিয়াস গ্ল্যান্ড কতটা পরিমাণ সিবাম সিক্রেশন করতে পারে, তার উপর নির্ভর করছে আমার স্কিনটা কতটা অয়েলি। সেটা শুধু ফেসে বুঝতে পারি। কেন? ফেসের মধ্যে কোনো হেয়ার নেই, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, হেয়ার নেই, ভালো বুঝতে পারি আমরা। হ্যাঁ, কিন্তু বলতে গেলে পিছনে অনেক আস্থা। হ্যাঁ, সেটা হলো এই যে প্রত্যেকটা হেয়ার রয়েছে না, এই হেয়ারের সঙ্গে সাপোর্টিং একটা করে সিবিসিয়াস গ্ল্যান্ড আছে। এই যে মাথায় যত চুল রয়েছে না, এই চুলের নিচে যেখানে রুট আছে, রুটটা, হ্যাঁ, হেয়ার রুট আছে, সেখানে একটা করে সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, ফর ফর গ্রোথ, ফর রুটের যে নিউট্রিয়েন্টস লাগবে, ময়েশ্চার লাগবে, দেওয়ার জন্য। মাথায় তেল মাখা কি উচিত? হিসাব মতো না, কোনো তেল দেওয়া উচিত নয়, মাথায় তেল দেওয়া উচিতই না। কেন? তার কারণ হলো সিবেসিয়াস গ্ল্যান্ডকে দেওয়াই আছে সাপোর্টিং, যে সিবাম সিক্রেশন করবে, যে ওই রুটটার ময়েশ্চারিং করাবে।
তুমি এক্সট্রা অয়েল যদি দিয়েছো তাহলে সিবাম গ্ল্যান্ড গুলো সেখানে ঢাকা পড়ে যেতে পারে। তো তোমার অয়েল যা করলো সিপেসিয়াস গ্ল্যান্ড কিন্তু কিছু করলো না, করতে পারবে না, তুমি ঢাকা দিয়ে দিচ্ছ। এখন যদি দীর্ঘদিন ধরে দেখবে আমরা যদি মানে আমরা যদি ধরো তেলও মাখিনি, শ্যাম্পুও করিনি, কিছুই করিনি চুলে, তুমি 3-4 দিন অপেক্ষা করো, দেখবে চুলগুলো কেমন চ্যাট 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 করছে, চিটচিটে টাইপের হয়ে গেছে। কেন হলো? সিবামের জন্য। সিবামের জন্য একটা অয়েল সিক্রেট করছে সেখানে, সেই জন্য চুলটার মধ্যে একটা চিটচিটে ব্যাপার চলে আসছে। তাহলে আমাদের কাজ সেটা স্কিন কেমন তার অনুযায়ী হবে আমাদের কি কাজ। যদি ড্রাই স্কিন হয় তাহলে অল্প মাত্রায় তেল দিতেই পারি, সেটা এখানকার স্কিন বুঝলেই এখানকার স্কিন বুঝে যাবে, এখানকার স্কিন একই, এই দুটো স্কিন আলাদা কিছু না। মুখের ফেসিয়াল স্কিন যা আছে, এই স্কাল্পচারে যা স্কিন আছে একই আছে। তাহলে এখানে যদি আমার অয়েলি হয় তাহলে এখানে এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, এখানে ড্রাই হয় তাহলে এখানে তেল দেওয়ার অল্প স্বল্প দরকার আছে। বোঝা গেল? এবার যদি তুমি ভরে ভরে তেল মাখো, তোমার অয়েলি স্কিন, অথচ তুমি মাথায় খুব ভালো করে তেল মাখো, চুলের গ্রোথ হবে বলেছে, তাহলে কি হবে? ওই জায়গাকার প্রেসার কিন্তু তোমার এখানে মুখ দিয়েও ফুটে উঠতে পারে। সেটা কি? পিম্পল। পিম্পল আসতে পারে, ব্রণ না, পিম্পল যেগুলো সেগুলো আসতে পারে। মাথাতেও পিম্পল বেরিয়ে যেতে পারে, র্যাশ বেরিয়ে যেতে পারে, যেতে পারে বলেছি, যাবেই বলিনি। বোঝা গেল কি? তাহলে এখানে বিষয়টা হলো, যদি সেল ডিভিশন করছি তো বেশি বাড়ি হবে না, যদি অয়েলি স্কিন হয় আমার তাহলে সেল ডিভিশন রেট কিছু নাই, মানে দরকারই নেই। গ্রীষ্মকালে যেমন দরকারই হয় না, কারণ ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, কোথায় ড্রাই হবে, তাই না? কিন্তু গ্রীষ্মকালে, সরি শীতকালে, শীতকালে আমাদের মাথার খুশকির ব্যাপারটা কিন্তু খুব ভালো বুঝি, গায়ের গুলো অনেক সময় বুঝতে পারি না। সেটা যখন মানে ধরো ধরো মানে ইনার গার্মেন্টস যখন আমরা খুলি, তখন কিন্তু মোটামুটি ঝাললে কিছু গুঁড়ো 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 সেলের কথা আমি বুঝতে পারতে পারি, খুব ভালো করে পারতে পারি যদি ড্রাই স্কিন হয়। আর যদি অয়েলি স্কিন হয় তাহলে বোঝা যাবে না খুব একটা কিছু। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে এই জায়গার সেল ডিভিশন হচ্ছে না ফর ড্রাই স্কিন, সরি অয়েলি স্কিন। হলো? তাহলে নার্ভ সেলে ডিভাইড করে না কোনোদিন, বোন মেরোতে সবসময় করছে, আর বাকি জায়গায় প্রয়োজনে করছে। প্রয়োজনটা কখন? ওই যে বললাম, যখন পড়ে গেলাম, ছাল চামড়া গুটিয়ে নিল, মাংস গুটিয়ে নিল, এইবার যখন আশেপাশে সেলগুলো ইনভলভ হয়ে যাবে সেল ডিভিশনে, কতক্ষণ? যতক্ষণ না গায়ে গা ঠেকছে। এটা হলো একটা নর্মাল সেলের প্রপার্টি, যে একটা ঘরে কতজন মানুষ বসতে পারবে, ওই যতক্ষণ না গায়ে গা ঠেকে যাচ্ছে। কোলে কোলে তো বসে পড়বে না, ঘাড়ের উপর বসে পড়বে না। তাহলে সেল ডিভিশনের ব্যাপারটাও সেরকম, যে ততক্ষণ পর্যন্ত ডিভিশনে ইনভলভ থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা সেলের সঙ্গে একটা সেলের গা ঠেকে যাচ্ছে। ও গা ঠেকে যাওয়া মানেই অটোমেটিক সেল ডিভিশন বন্ধ হয়ে যাবে। কখন হবে না? ক্যান্সার সেলে। ক্যান্সার সেলে এই প্রপার্টিটা হারিয়ে ফেলেছে। আমরা যখন ক্লাস 12 ক্যান্সার পড়বো হেলথ অ্যান্ড ডিজিজে, তখন আমরা বলবো। বোঝা গেল? ক্যান্সার সেলে এই প্রপার্টিটা হারিয়ে ফেলেছে, সেই জন্য গায়ের ওপর গা, গায়ের ওপর কি মাথার ওপর মাথা, মাথা 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 চেপে চেপে একটা টিউমার ক্যান্সার হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই চক্রটা, এবার ভালো করে মন দিয়েছেন, অনেক বললাম, এই চক্রটা তখনই প্রযোজ্য যখন সেল ডিভিশন হবে। বোঝা গেল? না হলে কোনো কেস নাই, এখানে কোনো কেস নাই, জি জিরো আছে, কোনো কেস নাই, জি জিরো, প্লেন জি জিরো। হ্যাঁ, টেম্পোরারি জি জিরো, কারণ নার্ভ সেল পার্মানেন্ট জি জিরোতে আছে, আর বাকি বডি সেল টেম্পোরারি জি জিরোতে আছে। এখন আপাতত রেস্টিং, পরে প্রয়োজন হলেই কাজে লেগে যেতে হবে, এরকম অবস্থায় আছে। বুঝা গেল? তাহলে মাথায় ঢোকাতে বলছি কোনটা, যে এই 24 ঘন্টা তুমি মাথায় সেট করে রেখে দেবে না সবসময়, কিন্তু এই 24 ঘন্টা তখনই প্রযোজ্য যখন সেল ডিভিশন হবে, না হলে নয়। এবার এসো, সেল ডিভিশন ধরো হবে, আমার এখানে পড়ে গেছি, ছাল চামড়া গুটিয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে এই 24 ঘন্টায় সেলটা একবার করে ডিভাইড করবে। তার মানে যদি 1 লাখ সেল আমার সেল ডিভিশনে ইনভলভ হয়, ধরো এই জায়গাতে 1 কোটি সেল ড্যামেজ হয়েছে, কোনো ব্যাপারই নাই, 10 লক্ষ কোটি কোষ আছে, তো এখানে যদি ছিঁড়ে যায় 1 কোটি কি, এরকম 10 কোটি 100 কোটি সেল ড্যামেজ হতে পারে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম 1 লাখ সেল, আশেপাশে সেল 1 লাখ সেল ইনভলভ হয়েছে সেল ডিভিশনে। তাহলে সেকেন্ড দিনকে 2 লাখ, পরের দিনকে 4 লাখ, পরের দিনকে 8 লাখ, ডাবল হচ্ছে, সব সেল ডাবল করে করছে। বোঝা গেল? এবার এই জায়গাটায় যত সেলের ডেফিসিয়েন্সি আছে ততক্ষণ পর্যন্ত চলবে, খুব সিম্পল ব্যাপার, ততক্ষণ পর্যন্ত চলবে। এইবার সবার কি সমান হবে? না।
এই যে রেগুলেশনটা না সবার সমান নয়, যদি 24 ঘন্টা করে চেঁচাই না কেন সবার সমান নয়। তাহলে একটা ঘা শুকাতে কারোর দেখা গেল 15 দিন টাইম লাগে, কারোর 2 মাস ধরে বসে আছে। আবার সুগার টুগার তাহলে তো কোনো কথাই নেই, হ্যাঁ আরো বেশি টাইম লাগবে কেন, সেটাও পরে আলোচনা করা যাবে একটা। হ্যাঁ, বোঝা গেল? কেউ দেখা গেল ছিঁড়ে গেছে, ইয়ে হয়ে গেছে, তেল ফেল সব মেখে নিল, ও শুকিয়ে গেল, কোনো ব্যাপার না, স্কিন খুব ভালো, লোকে বলে স্কিন খুব ভালো। আর কাউরি আছে কেটে গেল তো ব্যাস, ও তেল কি যদি আশেপাশে বডিতে তেল মেখেছে ও দেখা গেল বেশি বসে আছে, না আমরা গোদা বাংলা যেগুলো বলি। তো এগুলো স্কিনের উপর, তার বডির প্রপার্টির উপর ডিপেন্ড করছে, তার হেলথ ইমিউনিটি পাওয়ারের উপর ডিপেন্ড করছে, এসব বিষয়। এই সাইকেলটার বিষয় হলো, দেখো 23 ঘন্টা ধরে প্রিপারেশন নিচ্ছে কেন, 1 ঘন্টা সেল ডিভিশন হবে। 23 ঘন্টা ধরে প্রিপারেশন নিচ্ছে, ডবল করছে ডবল করছে ডবল করছে, সবই কিছু না কিছু ডবল করছে। এখানে সাইটোপ্লাজম প্লাস বাকি অর্গানেলস রাদার দ্যান সেন্ট্রিওল ডাবল করছে। ঠিক আছে, এইসব নিয়ে আলোচনায় আসবো, আমরা সেল সাইকেল ডিটেলসে আসবো। আমরা বলতে চাইছি 23 ঘন্টার প্রিপারেশন, 1 ঘন্টা ডিভিশন। ঠিক মেয়ের বিয়ের মতো, মেয়ের বাড়ির বিয়ে কিরকম হয়, বহুদিন ধরে প্রিপারেশন চলে, দিয়ে মেয়ের বিয়ে হয়ে যায় একদিনে, না হয় না? হিন্দুদের ক্ষেত্রে মেয়ের বিয়ে তো একদিনই হয়, একদিনে, মানে বিয়ে 3 দিনে হোক কিন্তু মেয়ের বাড়িতে কোনো ফাংশন নাই, একদিনেই গল্প শেষ। তা দেখো কতদিন ধরে মার্কেটিং চলছিল, সোনাদানা কেনা থেকে শুরু করে প্যান্ডেল খাটানো, যদি গ্রাম সাইডে বাড়ি হয় প্যান্ডেল খাটানো, এ ডাকা ওকে ডাকা রাঁধুনি ডাকা, এই ঠিক করা ওই ঠিক করা সব চললো 23 ঘন্টা ধরে, 1 ঘন্টায় বিয়ে শেষ, তাই না? সেরকমই কেস এখানে, বোঝা গেল? বিয়ে বাড়ির কেসটা কেন বলছি, কারণ এই কেসটা আমাদের খুব লাগবে, জানো তো। এই বিয়ে বাড়ির কেস, এই প্যান্ডেল ঘটানোর কেস বলেছি না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা এখানে একটা জায়গা রাখি সাইটোকাইনেসিসের, কিন্তু জানি এখানে জায়গা থাকে না। এইটা চলতে চলতেই ওটা শুরু হয়ে যায়, তাই না? আমরা একদিন বোঝাচ্ছিলাম, সেগুলো নিয়ে আমরা আবারও সেল ডিভিশন চলাকালীন আলোচনা করব। এবার গল্পে এসো, আসল গল্পে এসো। নিউক্লিয়াস পড়ছি তো, কি করছেন আপনি সব? অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হলো, এই যে সেল ডিভিশন, সেল ডিভিশনের যে সেল সাইকেল, এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়, এই 3টে টিক মারা জায়গাতে নিউক্লিয়াস আছে, আর এই জায়গাতে ক্রোমোজোম আছে। এটা এরকম থাকে না, সব করতে হবে, যাহাই নিউক্লিয়াস তাহাই ক্রোমোজোম, দুটো স্টেজ মাত্র, ভালো করে বুঝবে। এইখানে গোটা ইন্টারফেজে যা ঘটনা ঘটবে সব কিন্তু সেল উইথ প্রপার প্রমিনেন্ট নিউক্লিয়াস। একমাত্র যখন সেল ডিভিশনের 1 ঘন্টা সময়, তখন ক্রোমোজোম। মানে দাঁড়ালো যে একটা সেলের নিউক্লিয়াস আর ক্রোমোজোমকে একসঙ্গে দেখা সম্ভব নয়, কারণ দুটো অল্টারনেটিভ ফেজ। লাকিলি কোথায় দেখা যেতে পারে, যখন প্রোফেজ যাবো যাবো করছে, ক্রোমোজোম ফর্ম করে গেছে, নিউক্লিয় পর্দাটা এখনো যায়নি, যাবো যাবো করছে, মানে লেট প্রোফেজে, তখনই একমাত্র লাকিলি খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারি যেখানে নিউক্লিয়ার পর্দা রয়েছে, মানে নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখা যাচ্ছে, অথচ ক্রোমোজোম ফর্ম করে গেছে। বোঝা গেল কি বললাম? ক্রোমোজোম যখন ফর্ম করে, আমরা প্রোফেজের শেষে কি লিখি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলগি বডি, এদের অবলুপ্তি হলো, তাই তো বলি। বিশেষ করে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা যাবে কখন, যখন ক্রোমাটিন ফাইবার গুলো, যখন ক্রোমাটিন ফাইবার গুলো ক্রোমোজোমে কনভার্ট হয়ে গেছে। আমরা নিউক্লিয়াসের 4টে পার্ট তো আঁকি, তার মধ্যে একটা পার্ট থাকে ক্রোমাটিন ফাইবার। আমরা ছোটবেলা থেকে কি করে এসেছি, যে এরে হিজিবিজি করে দিচ্ছি না, ভেতরটা এরকম করে এরকম করে এরকম করে যত পেরেছি হিজিবিজি করে, ক্রোমাটিন ফাইবার। ওটা করা যায় না, কারণ এই জিনিসটা আমাকে 46টা করতে হবে, হিজিবিজি করব, কিন্তু সেপারেটলি হিজিবিজি করব, এবং তার সংখ্যা হবে মানুষের জন্য 46টা, কারণ মানুষের 2n = 46, কারণ এক একটা থেকে এক একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এই যে দুটো সুতো, তা এস ফেজে 2C 2 4C হয়েছে, তাই তারা হাফ করে সমান হয়েছে। একটা 2n সেল মাইটোসিস ডিভিশনে এসে 2n, দুটো 2n ম্যাজিক নাকি, একটা থেকে দুটো হয়ে যাবে? কিছু তো হয়েছে না, ডাবল। তাহলে এখানে 2n = 4C,
এখানে 2n ইকুয়াল টু 2c, এখানে 2c। এই হলো পার্থক্য। এই ঘটনাটা ঘটে 2n ইকুয়াল টু বলছি, বলা উচিত নয়, তবুও বলছি। মানে এখানে কন্ডিশন তো 2n, কিন্তু আছে কন্টেন্ট 4c, অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল, প্লয়েডি লেভেল ডাবল না, তাই না? আমরা তো 4n যেতে পারি না, আমরা তো 2n লাস্ট, তাহলে কন্টেন্ট ডাবল হয়েছে। ক্লিয়ার? আমরা একসঙ্গে কিন্তু সেল ডিভিশন অনেক কিছু পড়ে নিচ্ছি, হ্যাঁ, সেই সময়গুলো কম টাইম লাগবে। তাহলে এখানে 4c হলো বলেই আমরা কন্টেন্টটাকে দেখো দুটো ভাগে ভাগ করে সমান রাখতে পারলাম। আর এই ঘটনাটাই ঘটে এস ফেজে। তাহলে এস ফেজে যে ঘটনাটি ঘটে তার প্রমাণ দেখছি আমরা এখানে। মানে এই একটা হিজিবিজি পাকিয়ে হিসাব মতো একটা সুতো, আর আরেকটা কন্টেন্ট হিজিবিজি আছে, তার সুতো এটা। সেই অর্থে এস ফেজের পর আমরা এটাকে আর 46 না, তার ডবল হিজিবিজি আঁকা উচিত। কনসেপ্ট বুঝবে, বাকি আগেকার সব ডিলিট অল, কন্ট্রোল অল, ডেল টিপে দাও, বুঝতে পারলে? মানে আগেকার যা আছে নিউক্লিয়াস বা সেল ডিভিশন রিলেটেড ইনফরমেশন তোমার মাথায়, সেগুলোকে কন্ট্রোল এ ধরে ডেল মেরে দাও, ডিলিট। হ্যাঁ, ওই রিলেটেড সমস্ত ডাটা ডিলিট মেরে দাও, দিয়ে নতুন করে ঢোকাও। 2c টু 4c হয়েছে, এক একটা হিজিবিজির কন্টেন্ট এই সুতো ক্রমনিমা। একটা এখানে আছে, আরেকটা এর যে কপি আছে এস পেজে কপি হয়েছে, সেই কপিটা আরেকটা এটা। মানে এই ভাগ হবে, দুটো হবে, তাই জন্য দুটো পাবো। বুঝতে হবে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়েছে। বোঝা গেল? তাহলে একটা বিষয় আমরা শুনতে পেলাম এতক্ষণ ধরে, সেটা হলো ইন্টারফেজে, সরি ডিভিশনাল ফেজের এইটা জায়গা, এইখানে থাকবে ক্রোমোসোম, এইখানে আমরা ক্রোমোসোমকে দেখতে পাবো, আর বাকি জায়গাটা আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, নিউক্লিয়াস। তাহলে একসঙ্গে দেখা সম্ভব নয়। এইবার এই জায়গাটায় সবসময় নিউক্লিয়াস দেখবো, তাহলে এখান থেকে যদি আমরা 1 চিমটে সেল নিয়ে নাই, আমাদের গালের ভেতর থেকে যদি সেল নিয়ে নাই, নিউক্লিয়াসই পাবো, ক্রোমোসোম পাবো না। ক্রোমোসোম পেতে গেলে যদি মানুষের ক্রোমোসোম দেখতে হয়, তাহলে বোন ম্যারো নিতে হবে, হাড় ভেঙে হাড় থেকে বার করতে হবে। যদি প্ল্যান্ট সেলে দেখতে যাই, তাহলে যেকোনো টিপ পোর্শন দেখবো, যেগুলো মেরিস্টেমেটিক টিস্যু আছে, ভাজক কলা আছে, সেখানে দেখবো। বোঝা যাচ্ছে? আসল জিনিসটা বোঝা যাচ্ছে কেন? প্রশ্ন হলো কেন? প্রশ্ন হলো নিউক্লিয়াস আছে কেন? প্রশ্ন হলো যদি নিউক্লিয়াস আছে তাহলে ক্রোমোসোম হলো কেন? প্রশ্ন আমার উল্টোটায়, যদি ক্রোমোসোমই হলো বা নিউক্লিয়াস হলো কেন? বুঝা গেল? মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল হচ্ছে। দেখো ভালো করে, সেটা হলো মেটাবলিক অ্যাক্টিভিটি চালাতে গেলে নিউক্লিয়াসকে তার জিনের এক্সপ্রেশন করতে হবে। এটা ইকুয়াল টু ডিএনএ, ইকুয়াল টু জিন, বলছি ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু তো ডিএনএ, ইকুয়াল টু জিন, মানে ওর পাটে তো জিন আছে। এবার এই জিন থেকে বহিঃপ্রকাশ করার অর্থ হলো এমআরএনএ তৈরি করা, এমআরএনএ তৈরি করা, দেন বাইরে এসে প্রোটিন তৈরি করা, এই তো বিষয়। তাহলে যদি আমাকে ডিএনএ পেতে হয়, তাহলে সেটা এই অবস্থায় ভালো, কারণ ওখানে তো প্যাকড হয়ে আছে। তাহলে এই ছবিটাকে যদি আমরা এইভাবে দেখাই, একটু দেখো ভালো করে, তাহলে খুব সিম্পলি বুঝতে পারছি যে এই জায়গা থেকে যতটা লুজলি অ্যারেঞ্জ আছে, এইখান থেকে এতটা যতটা লুজলি অ্যারেঞ্জড আছে, সেই জায়গাটায় যদি একটা এনজাইম যেতে চায়, কারণ এনজাইমই যাবে না, এমআরএনএ তৈরি করতে গেলে বিভিন্ন এনজাইমেরই অ্যাক্টিভিটি আছে। রাস্তা অনুযায়ী ধরো না, তুমি ধরো একটা সাইকেল নিয়ে এই রাস্তায় হাঁটতে লেগেছো, সাইকেল চালাচ্ছ 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 এই পর্যন্ত ঠিক আছে, তারপরে এমন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে না, কোন দিকে যাবার বুঝতেই পারছি না। বোঝা গেল? তাহলে এই জায়গাটার যা করা, এই জায়গাটাতে যা থাকা উচিত সেটা কিন্তু এখানে আছে, সবটাই ডিএনএ আছে, কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ সেই অর্থে। আর অ্যাক্টিভ মানেই হলো ইউ, আর এটা তো ক্রোমাটিন, সো ইউ ক্রোমাটিন। অনেক কিছু পড়াচ্ছি কিন্তু একসঙ্গে, হ্যাঁ, ইউ ক্রোমাটিন, কারণ বিষয়গুলো পুরো রিলেটেড। হয়তো শেষে দেখবে নিউক্লিয়াসটাই পড়ায়নি, মানে নিউক্লিয়াসের যে 4টে পার্ট সেই অর্থে সেই নিউক্লিয়াসটাই পড়ায়নি, অথচ বাকিগুলো হয়ে গেছে, কারণ আমরা বলে দিয়েছি সেলের সঙ্গে সেল ডিভিশন ঢুকে গেছি আমরা অলরেডি। তাহলে ইউক্রোমাটিন তখন আমরা লুজলি অ্যারেঞ্জড বলবো কখন, যখন নিউক্লিয়াস। তোমাদের যদি এখন ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের প্রশ্ন জিজ্ঞাসা করি না, তোমরা শুধু রং নিয়ে বসে বলবে,
স্যার এইখানে রং এই নিত, লাইট নিত, এখানে ডার্ক নিত আর ডার্ক নিত, সব একাকার কোথায়। রং তো পরে হবে, রং তো আমি দিয়ে দেবো, মাথা থেকে রং দিয়ে দেবো, আগে তো জিনিস বোঝো। রংটা কোনো ফ্যাক্টরই না, মানে রংটা ফ্যাক্টর মানে তোমার মনে রাখার কোনো ব্যাপারই নেই, এখানে আসল জিনিসটা বুঝতে পারলেই হবে। তাহলে এইখান থেকে এই জায়গাটা সেম টু সেম জিনিস, ইউক্রোমাটিন। তার মানে নিউক্লিয়াসে যত লুজ থাকবে তত ভালো। ভালো অর্থ অ্যাক্টিভ মানে ইউ, আর যত পেঁচানো থাকবে তত সেই অর্থে খারাপ মানে ইনঅ্যাক্টিভ মানে হেটারো। আমি চাইছি নিউক্লিয়াসে লুজ থাকুক, কারণ লুজ থাকলেই জিন দেখা যাবে, জিন দেখা গেলেই তার এক্সপ্রেশন করা যাবে। আর আমরা এখানে গোটা ইন্টারফেস প্লাস টেম্পোরারি জি0 বা পার্মানেন্ট জি0 সবেতেই আমরা চাইছি নিউক্লিয়াস তার জিনের অ্যাক্টিভিটি দেখাক, কারণ দেখালেই তো এই এত বডি ক্যারেক্টার ফুটে উঠবে, নাহলে ফুটবে কবে? বোঝা গেল? তাহলে এখানে যখন আমরা হেটারোক্রোমাটিন লিখছি তখন সেখানে লিখবো টাইট, টাইটলি অ্যারেঞ্জ। এবার তুমি রং দাও, এবার রং দাও না, তাহলে এখানে লাইট কালার নেবে, এখানে ডার্ক কালার নেবে, বলা কি আছে? তাই না? রং করলে এটা লাইট কালার নেবে, ডার্ক কালার নেবে, বলা কিছু নেই। তাহলে ভালো করে বুঝে নাও নিউক্লিয়াস অবস্থায় কে ইউক্রোমাটিন কে হেটারোক্রোমাটিন। এইবার এই ক্রোমো এই ক্রোমাটিন ফাইবার যখন ক্রোমোজোম হলো তখন কি হয়েছে? আচ্ছা করে কয়েলিং হয়েছে না, আমরা পড়বো ডিএনএ প্যাকেজিং। এটা থেকে এটা মানে কি ডিএনএ প্যাকেজিং করবো আমরা নেক্সট দিনে। ডিএনএ প্যাকেজিং, কয়েলিং, কয়েলিং এর সঙ্গে কি হয়েছে? হিস্টোন, নন হিস্টোন, তাই না? নন হিস্টোন এই সমস্ত প্রোটিন অ্যাড হয়েছে, সঙ্গে আরএনএ অ্যাড হয়েছে, সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে আর লিখলাম না, ওরা তো আর ঘনত্ব বাড়াবে না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাড হয়েছে। এই এত কিছু অ্যাড হওয়ার পর সেটা ক্রোমোজোম কনডেন্সড, সুপার কনডেন্সড অবস্থায় আছে। তাহলে আমরা তো চাইছি কনডেন্সড হোক, কারণ ক্রোমোজোমে আসা মানে কনডেন্সড হওয়া। তাহলে যত বেশি কনডেনসেশন হবে বা ঘনীভূত হবে, টাইটলি প্যাক হবে, তত ভালো, কারণ আমরা চাইছি ওটা হোক। তাহলে সেই অর্থে যদি এই ক্রোমোনিমার সুতোগুলোকে আমরা আরেকবার মডিফাই করি, তাহলে সেই অর্থে এইখান থেকে এটা হেটারো। এর জন্য হেটারো, কারণ আমরা চাইছিলাম ভালো করে প্যাক হোক, তাই না? কোনটা চাইছি? যে ক্রোমোজোমে যাওয়া মানে ওই ডিএনএ আরএনএ গুলো সেই নিউক্লিওসোম মডেল, সোলেনয়েড মডেল, সুপার সোলেনয়েড মডেল, হ্যাঁ, ডিএনএ স্ক্যাফোল্ডিং, এসব কেস আছে। মানে যত ভালো করে প্যাঁচাবে, যত ভালো করে প্যাঁচ খেয়ে খেয়ে ছোট হবে তত ভালো। তাহলে সেই অর্থে যত ভালো প্যাঁচাবে তত ভালো, যদি ভালো হয় তাহলে ক্রোমোজোমের কেসটা উল্টে গেল না? তাহলে ডিউরিং ক্রোমোজোমাল ফেজ, ক্রোমোজোম যখন আছে তখন ইউ মানে হলো ইউক্রোমাটিন মানে যখন টাইটলি প্যাক আছে, আর যখন লুজলি আছে সেটা সেই অর্থে ভালো নয়, মানে আমরা বলতে চাইছি ইনঅ্যাক্টিভ, আর সেটা হলো লুজলি অ্যারেঞ্জড। এবার রং করো, রং দেখো, এখানে ঠিক উল্টো হয়ে যাবে, এখানে যেটা লাইট কালার সেটা ইউক্রোমাটিন। বোঝা গেল? কালারটা কোনো ফ্যাক্টর না, কালার নিয়ে আমরা পড়ে থাকি ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন, কালারটা বিষয়ই না, বিষয়টা আসল কনসেপ্টে হলোটা কেন। এখনো উত্তর পাইনি কিন্তু হলোটা কেন, আমরা হয়েছে এটা বলছি, কেন হয়েছে সেটা এখনো বলিনি। এবার দেখো কেন হয়েছে। প্রথমত নিউক্লিয়াস কেন আছে? জিন এক্সপ্রেশন করবে, তাহলে জিন এক্সপ্রেশনের গোটা জায়গায় হলো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসে থাকা উচিত। তার মানে খুব কম সময়ের জন্য একবার শক করে যায় ক্রোমোজোম হতে, দরকার আছে, শক করে না, দরকার আছে তাই যায়। ম্যাক্সিমাম টাইম সে নিউক্লিয়াসে থাকবে, কারণ তার জিন এক্সপ্রেশন। তো বুঝেই গেলাম নিউক্লিয়াস কেন আছে। এবার নিউক্লিয়াসের প্রপার স্ট্রাকচার কেন আছে? তার কারণ সাইটোপ্লাজমে আছে একটা খতরনাক এনজাইম যার নাম নিউক্লিয়েজ। এই নিউক্লিয়েজ অ্যাক্টিভিটির জন্য ওকে একটা পর্দার মধ্যে ঘিরে রাখতে হয়েছে, তাই আমরা নিউক্লিয় পর্দাকে দেখি। ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নিউক্লিয়াস, এর পর্দা আছে, হেড অফিস আলাদা করে বানানো আছে, ডাবল পর্দা ঘেরা। তার কারণ এর ভয়ে, এর ভয়ে।
তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার সাইটোপ্লাজমের মধ্যেও তো অনেক আরএনএ থাকে, আরএনএ থাকে, তো তারাও তো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস তো তাদেরও ড্যামেজ করতে পারে। না, তাদের প্রোটেকশন আছে, সেটা পড়তে গেলে বায়োমলিকুলস পর্যন্ত যেতে হবে। এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ যখন পড়বো তাদের প্রোটেকশন গুলো দেখবো আমরা, যে কেন নিউক্লিয়াস অ্যাক্টিভিটি কিছু করতে পারলো না। পুরোটাই কনসেপ্টের ব্যাপার, এখানে মুখস্থ মুখস্থর কোনো কেস নাই, পুরো কনসেপ্ট তোমাকে আনতে হবে। এইবার তাহলে পর্দা দিয়ে ঘিরে দিল, তুই আমার কিছু করতে পারলি না। এবার পর্দাটা কখন কোন সাহসে তুলবে? প্রোফেজের শেষে পর্দাটা কোন সাহসে তুলবে? কারণ হিস্টোন প্রোটিন সাথে আছে, ও যতদিন নিউক্লিয়াসের সঙ্গে ডিএনএর সঙ্গে আছে না, কিচ্ছু করতে পারবে না। সেই জন্য একদম দায়িত্ব, মানে মানে কি বলবো, একদম কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিউক্লিয় পর্দাকে তুলে দিল, কারণ আর লাগবে না, হিস্টোন প্রোটিন সাথে আছে, কেউ ক্ষতি করতে পারবে না। বোঝা গেল? কিন্তু দেখো টেলোফেজের ঠিক এই ক্রোমোজোম যখন খুলে যায়, আবার নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়ে যায়, কারণ তখন ক্রোমোজোম থেকে ডিএনএ হয়ে গেছে, মানে ক্রোমাটিন ফাইবার হয়ে গেছে, এবং আবার ভয় লেগে গেছে, সঙ্গে সঙ্গে নিউক্লিয় পর্দা নিয়ে চলে এসছে, কারণ নিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। বোঝা যাচ্ছে কেন নিউক্লিয়াস? নিউক্লিয়াস কেন আছে বুঝলাম, তাহলে ক্রোমোজোম কেন হলো? ভাগ করার জন্য। আমি যদি বলি এটা 1 নম্বর ক্রোমোজোম, এক মিনিট, এটা 1 নম্বর ক্রোমোজোমের ক্রোমাটিন ফাইবার, ক্রোমোজোম না, ক্রোমোজোম ক্রোমাটিন ফাইবার, ধরো এখানে 2 নম্বর আছে, 2 নম্বরটা আছে, এখানে আবার আরেক নম্বর 1 নম্বরটা আছে, এখানে ধরো 17 নম্বরটা আছে, একটা 17 এখানে আছে, এবার তোমাকে বললাম ভাগ করে দাও সমান দুভাগে, তোমাকে বললাম নিউক্লিয়াসটা সমান দুভাগে ভাগ করে দাও, কাউটির ক্ষমতা আছে। আর সেই জন্যই তো এটা, কেন দুটো সুতোর মাঝখান দিয়ে এমন কাঁচি চালাবে না সমান দুভাগে ভাগ হয়ে যাবে, ব্যাস এই কারণের জন্য ক্রোমোজোমে আসা। আরেকটা কারণ আছে, সেটা হলো মেন্ডেলিজম, ডমিনেন্ট রিসেসিভনেস। কে প্রকাশ পাবে আর কে পাবে না সেটা ঠিক করে নাই এই দশায়, যে লম্বাটি প্রকাশ পাবে না এটা প্রকাশ পাবে, ঠিক করে নাই। সেটা তো জানি আমরা ওই ইতিহাস, এবং আমরা যখন পড়বো মেন্ডেলিজম তখন দেখবো, বা জেনেটিক্স যখন পড়বো তখন দেখবো, মানে প্রকট প্রচ্ছন্ন তো বোঝো, ব্যাস ওইটুকু বিষয় এখানে ঠিক হয়ে যায়, যে এরপরে খুলে গিয়ে যখন নিউক্লিয়াস হবো হব তখন কার জিন এক্সপ্রেশন করাবো। যদি দেখা যায় দুটোতেই স্মল টি আছে, টি ভালো বুঝি আমরা ওই জন্য টি বললাম, তাহলে স্মল টি এর ক্যারেক্টার প্রকাশ পাবে। যদি একটাও ক্যাপিটাল টি থাকে তাহলে ক্যাপিটাল টি, তুই প্রকাশ পা, আমি এখন পাবো না, আমার এখন হবে না। যদি স্মল আছে দুজনের মধ্যে একজন হলো, আর যদি দুজনেই টি আছে ক্যাপিটালে, যে কোনো একজন হওয়া, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো কারণের জন্য এই অবস্থায় আছে, একটা হলো ডিভিশন, মানে ক্রোমোজোমে আসার উদ্দেশ্য কি, একটা হলো ডিভিশন করা, আর একটা হলো ডমিনেন্ট আর রিসেসিভনেস ঠিক করা, রিসেসিভনেস ঠিক করা। হ্যাঁ, এই দুটো কারণের জন্য হয় ক্রোমোজোম, ব্যাস। আবার যখন খুলে গেল আবার নিউক্লিয়াস, বোঝা গেল? তাহলে নিউক্লিয়াস আর ক্রোমোসোম কেন হয় এটা আমরা বুঝতে পারলাম। এই দুটোকে একসঙ্গে দেখা যাওয়া সম্ভব নয় লেট প্রোফেজ ছাড়া, এটাও আমরা বুঝলাম, কারণ এই দুটো একই জিনিস, দুটো অল্টারনেটিভ ফেজ মাত্র। মোটামুটি বোঝা যাচ্ছে? এবার টুকরো টাকরা জিনিসগুলো সেলের, যেহেতু সেল চ্যাপ্টারটা শেষ করে দেবো, নিউক্লিয়াসটাকে কমপ্লিট করে দিই। নিউক্লিয়াসের একটা জিনিস নিয়ে ইতিহাস রচনা হয়ে গেছে, সেটা হলো ক্রোমাটিন ফাইবার, সুতরাং সেখানে আর কথা বলার কিছু নাই। আমরা ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন নিয়ে আবার একবার আলোচনা করবো সেল ডিভিশনে গিয়ে, যদি প্রয়োজন পড়ে, যদি প্রয়োজন পড়ে এটাকে নিয়ে আরেকবার আসবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা নিউক্লিয়াস পার্টে শেষ করলাম। এবার ডাবল মেমব্রেন এবং স্ট্রাকচার, তো ডাবল মেমব্রেন আছে, জায়গায় জায়গায় আমাকে পোর রাখতে হবে না, ছিদ্র রাখতে হবে, কেন? একটু আগেই বললাম সেই প্রোটিন ভেতরে ঢুকবে, এমআরএনএ বাইরে বেরোবে, এই যে যাওয়া আসা, এই যে যত কাঁচামাল, মানে ডিএনএ তৈরি করবে, তারপরে নিউক্লিওটাইড দরকার, নিউক্লিওটাইড দরকার, তাহলে সুগার দরকার আছে, ফসফরিক অ্যাসিড দরকার আছে, এই যা যা দরকার আছে তা কোথা থেকে পাবো? যে গিলেছি, খেয়েছি, তাহলে খেয়েছি, হজম করেছি, রক্তে গেছে, রক্ত সেলে দিয়েছে, সেলে সাইটোপ্লাজমে এসছে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় পোর হয়ে নিউক্লিয়াস এসছে, মানে নিউক্লিয় প্লাজমে এসছে। তাহলে এই ছিদ্র যদি না রাখি তাহলে বাইরের সঙ্গে ভিতরে কানেকশন হবে কি করে? হ্যাঁ, অবশ্যই। এই নিউক্লিয়াস, এই ছিদ্র দিয়ে কি নিউক্লিয়াস যেতে পারে? অবশ্যই। আর সেই জন্যই আমাকে জানতে হবে নিউক্লিয় পোর যেটা বলছি সেটা শুধুই পোর না, এটা একটা নিউক্লিয় পোর কমপ্লেক্স। এটা বড় করে দেখাই, এটাকে জুম করে দেখাই। এই দেখো এরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার,
গোটা মেমব্রেন জুড়ে আছে, এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। তো এরকম একটা পোর কমপ্লেক্স আছে, এবং সরি এটা প্রোটিন আছে, হ্যাঁ এটা মাইক্রোফিলামেন্ট নয়, এটা প্রোটিনের স্ট্রাকচার আছে। আর এখানে একটা মেমব্রেন আছে। তুমি ভেবো না পোর মানে একদম আরামসে ছেড়ে দেওয়া পোর। এই পোরের যে মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেন প্রোটিন ঠিক করে দেবে কে যাবে আর কে আসবে। সবাই নয়, অল অ্যালাউ না। মেমব্রেন একটু সেমি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল সেম মেমব্রেন। তাহলে পোর মানে ডাইরেক্টলি পোর না, তার নিউক্লিয়াস ঢুকে যাবে ভেতরে। হ্যাঁ, তো এখানে ঠিক করে দেবে যে এই পোর দিয়ে কে যেতে পারে আর কে আসতে পারে। সুতরাং শুধু পোর না, এটা পোর কমপ্লেক্স, নিউক্লিয় পোর কমপ্লেক্স আছে। বোঝা গেল? তাহলে মেমব্রেনের ক্ষেত্রে এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, নো ডাউট। মাঝের জায়গাটা পেরিনিউক্লিয়ার স্পেস, নো ডাউট। আলোচনা হয়ে আছে এগুলো। এটা হয়ে গেল নিউক্লিওলাস। ও বড় লাস, বুঝলে? ওই লাসকে হজম করতে খানিকক্ষণ টাইম লাগবে, হ্যাঁ। তবুও আমরা বেশি টাইম নেবো না, কম টাইমে সারবো, ক্রোমোজোম পড়াতে গিয়ে আবার মনে করাবো, বুঝবে? আচ্ছা, আমি একটা কথা বলছি। নিউক্লিয় মেমব্রেন হয়ে গেল, ক্রোমাটিন জালিকা হয়ে গেছে, হয়ে গেছে তো, দুটো হয়ে গেছে। নিউক্লিয়, যেটাকে আমরা প্লাজমা বলি আর কি, হ্যাঁ, নিউক্লিয় প্লাজমা, হ্যাঁ মানে নিউক্লিয় প্লাজম যেটাকে বলি, হ্যাঁ। সেটা কি? সেটা লাইক সাইটোপ্লাজম, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে এটা আলাদা কেন? কারণ এখানে প্রচুর এনজাইম আছে, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন হয়, সেই জন্য স্পেশাল বা আলাদা। এখানে প্রচুর কাঁচামাল আছে যা এখানে রাখতে হয় না, সেটা হলো নিউক্লিওটাইড, যার পলিমার হলো ডিএনএ বা আরএনএ। তো সেই সমস্ত জিনিসপত্র এখানে রাখতে হয়, এই জন্য স্পেশাল, বা এই জন্য এ সাইটোপ্লাজম থেকে আলাদা। নিউক্লিওপ্লাজম বাকি একই, সমস্ত আয়ন আছে, সমস্ত যা যা লাগে সেগুলো আছে। এগুলো নিয়ে বিশাল আলোচনা করার কিছু নেই। আলোচনা করার আছে নিউক্লিওলাসকে নিয়ে। নিউক্লিওলাস আমরা কি করেছি এর আগে ছোটবেলা থেকে? এই স্যার দেখুন স্যার, এই একটা গোল করে দিলাম এর মধ্যে, এটা হলো নিউক্লিওলাস, এটা হলো নিউক্লিওলাস, তাই তো? এটা করে দিয়ে ছেড়ে দিয়েছি, এটা নিউক্লিওলাস। এটা নিউক্লিওলাস নয়। নিউক্লিওলাস আসলে কি? দেখো, ধরো এটা একটা ক্রোমাটিন ফাইবার আমরা আঁকছি, এটা আরেকটা ক্রোমাটিন ফাইবার আঁকছি, এটা আর একটা আঁকলাম, এটা আর একটা আঁকলাম। এরা নিউক্লিওলাস তৈরি করেছে, এরা নিউক্লিওলাস তৈরি করেছে। মানে 4-5 জন মিলে, 7 জন মিলে হাত ধরে ধরে একটা গোল করেছি। আরো অনেকে আছে, কিন্তু আমরা 5-7 জন মিলে গোলটা করেছি। আমরা 5-7 জন নিউক্লিয়াসকে ফর্ম করেছি। তাই নিউক্লিওলাস কোনো আলাদা স্ট্রাকচার না, এটা ক্রোমাটিন ফাইবারেরই সম্মিলিত রূপ এটা। এবার বিষয় হলো, একটু ভেঙে বলুন। তাহলে ভেঙে বলতে গেলে ক্রোমোজোমটাই আসতে হবে একবার। ক্রোমোজোম বরাবর না, আমরা জাস্ট একবার ক্রোমোজোমে তোকে ছুঁয়ে ছেড়ে দেবো। সেটা হলো, দেখো ক্রোমোজোমে আমরা যখন এখানে প্রাইমারি কনস্ট্রিকশন করি না, তখন আরেকটা জায়গায় গিয়ে একটা খাঁজ করি, সরি, সেখানে হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন, যদিও প্রাইমারি থেকে সেকেন্ডারি বেশি কনস্ট্রিকশন হয়ে গেল। চলো এখানে দিলাম সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেখানে কি করি? এনওআর, মনে পড়ে? এনওআর, নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ান। আরেকবার বলছি, অর্গানাইজিং রিজিয়ান কাকে অর্গানাইজ করবে? নিউক্লিওলাসকে। আমরা একটু আগে বলেছি যাহাই ক্রোমোজোম তাহাই নিউক্লিয়াস, তাই তো? তাহলে এটা যখন নেয় তখন সাপোর্টিং এ, এ যখন নেয় সাপোর্টিং এ। তাহলে এখন আমি নিউক্লিয়াসটা, ধরো নিউক্লিওলাসটাকে ওই প্রোফেজের শেষে বিদায় দিয়ে দিলাম, হয়ে গেল, বিদায় দিলাম, ভালো কথা। যখন টেলোফেজে আমি ক্রোমোজোম ছেড়ে নিউক্লিয়াসে আসবো, তখন তখন নিউক্লিওলাসটা কোথা থেকে আসবে? বোঝা গেল? নিউক্লিওলাস দরকার আছে কেন? আরএনএ ফ্যাক্টরি, আরএনএ ফ্যাক্টরি বিশাল ব্যাপার। কারণ রাইবোজোমের 80% আরএনএ আছে। তাহলে সেই আরএনএ এত গুরুত্বপূর্ণ, যা ছাড়া জীবের অস্তিত্বই থাকবে না। তাহলে তাকে তৈরি করে ফ্যাক্টরি, তাহলে একে ফিরে আনতেই হবে। তাহলে প্রশ্ন হলো, ফিরে আসবে কি করে? প্রোফেজের শেষে বিদায় নিল, টেলোফেজে ঘুরে আসবে কি করে? আসবে, এ নিয়ে আসবে, এরা নিয়ে আসবে। কারা? অ্যাকচুয়ালি ধরো এটা, সাপোজ আমি বলছি, এটা ধরো 3 নম্বর ক্রোমোজোম, এটা 7 নম্বর ক্রোমোজোম, এটা 11 নম্বর, এটা 18 নম্বর, সাপোজ। তাহলে এই ক্রোমোজোম গুলো যখন
সরি, এই ক্রোমাটিন ফাইবার গুলো যখন ক্রোমোজোম হবে একমাত্র তাদেরই এনওয়ার দেখা যাবে, আর কাউরির না। ঠিক একই কথা, এই ক্রোমোজোম গুলোই যখন আবার নিউক্লিয়াস হবে তখন তারাই একমাত্র ঘিরে ধরে তৈরি করবে নিউক্লিওলাস, আর কিছু না। বুঝা গেল? তাই নিউক্লিওলাস হলো অ্যাকচুয়ালি, আমরা এখানে যখন পড়ি না, এতগুলো অনেকগুলো পয়েন্ট পড়ি, এটা আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, পরীক্ষায় আসতো না সব জায়গায় আদর্শ। আদর্শ মানে 1 থেকে 23 অব্দি যা যা, বা 24টা পর্যন্ত, 24 কেন বলছি, এক্স ওয়াই কেসটা 24 ধরছি, 24 রকমের ক্রোমোজোমে যা যা থাকতে পারে ম্যাক্স টু ম্যাক্স একটা ক্রোমোজোমে দেখানো হচ্ছে, তখন তাকে আদর্শ বলা হয়। তার মানে এমন নয় সব ক্রোমোজোমে এনওয়ার দিতে হবে, সব ক্রোমোজোমে স্যাটেলাইট দিতে হবে, কারণ সব ক্রোমোজোমে থাকবে না। কথাটা মানে বুঝতে পেরেছো? তাহলে যেগুলো থাকবে সব অল ওভার ম্যাক্সিমাম জিনিসকে একটা ক্রোমোজোমে দেখানো হয়, তখনই তাকে আমরা আদর্শ বলি। সেটা সেল হোক, সেটা ক্রোমোজোম হোক, সেটা নিউরন হোক, সব আদর্শ মানে তাই। তাহলে এখানে দেখানো হচ্ছে এনওয়ারটা এদের জন্য, সবার জন্য না, এদের জন্য। তাহলে এরা যখন এতে হবে তখন এনওয়ার আসবে, আবার এরা যখন খুলে আসবে তখন এরা তৈরি করবে নিউক্লিয়াস। গল্প শেষ, নিউক্লিয়াসের গল্প শেষ। এরপর তো সেল ডিভিশনের গল্প আছে, ক্রোমোজোমের গল্প আছে, সেসব হবে পরে। বুঝতে পেরেছো তো এনওয়ার কেন আছে? নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। তাহলে এখানে ওই অ্যামরফাস মেটেরিয়াল হ্যান ত্যান এসব কথা থাকতে পারে টুকটাক, সেটা হলো স্পেসিফিক কিছু এনজাইমকে রাখতে হবে। কেন? কারণ এখানে আর আরএনএ তৈরি হয়, তাহলে স্পেশাল তো কিছু রাখতেই হবে। তাহলে নিউক্লিও প্লাজমে যা যা আছে তার সঙ্গে এক্সট্রা কিছু জিনিস এখানে রাখতে হবে, তা এরা ঘিরে ধরে রেখে দেবে। আর সেটা কি আমরা ওই গোল করে দিয়ে এতদিন পর্যন্ত নিউক্লিও লাস করে দিয়েছিলাম, কিন্তু আমরা জানছি নিউক্লিও লাস অ্যাকচুয়ালি এরকম করে গোল করে ধ্যাবা করে একটা স্ট্রাকচার না। এরা এই ক্রোমোজোমেরই, মানে নিউক্লিও প্রোটিন ক্রোমাটিন ফাইবারেরই কিছু কিছু ক্রোমাটিন ফাইবারের ঘিরে ধরা অংশ অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। ঠিক আছে, এই মোটামুটি নিউক্লিও লাসের মধ্যে আরএনএ তৈরি হয়, নিউক্লিয়াসে না, নিউক্লিও লাসে। না, ভুল হলো, বুঝতে ভুল হলো। 3, 7, 11, 18 আরো তো আছে। প্রত্যেকটা ক্রোমোজোমে, আমরা কি বলতে চাইছি, প্রত্যেকটা ক্রোমোজোমে এনওয়ার থাকবে না। তার মানে এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা 3 নম্বর হয়, 3 করা আছে, এটা যদি 4 হয়, তাহলে এরা যখন এদেরকে যদি আমাকে আঁকতে দেয়, তাহলে এদেরকে আঁকার সময় এনওয়ার দেবো না। এটা সব সেলে কি হবে সেটা আলাদা কথা। এখন আপাতত যে সেলটা আঁকা আছে সেখানে 3, 7, 11, 18 এই 4টে ক্রোমোজোম যখন আমরা আঁকবো তখন এনওয়ার আঁকবো, বাকিগুলোতে আঁকবো না, কারণ এরা ওই প্রসিডিওরে ইনভলভমেন্ট তাদের নেই। অন্য জায়গায় অন্য হতে পারে, অন্য জায়গায় অন্য হতে পারে, সেটা আলাদা কথা। বোঝা গেল?